আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। তোমরা কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা, সো দেখো এখানে আমাদের পার্টিকেল ইন আ বক্স। আজকে আমাদের টপিক, আমরা ইলেকট্রন সম্পর্কে প্রথমে বুঝতে পেরেছি যে ইলেকট্রন একটা ডুয়াল প্রপার্টি শো করে, এমন ধরনের একটা পার্টিকেল যার দুই ধরনের প্রপার্টি আছে। একটা হচ্ছে তার পার্টিকেল বিহেভিয়ার, আর একটা হচ্ছে তার ওয়েভ বিহেভিয়ার। তো এটাকে ক্যারেক্টারাইজ করার জন্য বা এটাকে একটা এক্সপ্রেস করার জন্য, প্রকাশ করার জন্য আমরা একটা ওয়েভ ফাংশনকে ইন্ট্রোডিউস করলাম। আমরা একটা ওয়েভ ফাংশন সম্পর্কে আলোচনা করলাম, যে ফাংশনের মাধ্যমে একটা পার্টিকেলের তার পরিচিতি দেওয়া যায় বা তাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, বা তার অবস্থান, তার মোমেন্টাম, এই বিষয়গুলো নিয়ে আমাদের হিসাব বা প্রবাবিলিটি অথবা এক্সপেকটেশন ভ্যালু, এই ধরনের ক্যালকুলেশন ফ্যাক্টে রিলেটেড ওয়েভ ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি, এবং যাবতীয় বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব, এরপরে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন আলোচনা করেছি। দুই ধরনের শ্রোডিঞ্জার ইকুয়েশন হয়, ওয়ান ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট অর স্টেডি স্টেট, অ্যানাদার ওয়ান ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট অর টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এগুলো করেছি এবং এখানে রিলেটেড টপিকগুলো পর্যন্ত গত ক্লাসে শেষ হয়েছে। তো এখন আমরা একটা কনফাইন্ড কন্ডিশন বা অথবা একটা স্পেসিফিক কন্ডিশন আমরা চিন্তা করব। সেটা কি, যে একটা সার্টেইন বক্সের মধ্যে বা সার্টেইন একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে, ওয়েল বলতে একটা কূপকে বোঝানো হচ্ছে, আর পোটেনশিয়াল মানে কি, এনার্জির ব্যারিয়ারের মধ্যে বা এনার্জির একটা রিজিয়নের মধ্যে যদি একটা ইলেকট্রন পড়ে যায়। মনে করো যে কোন একটা কূপের মধ্যে, মনে করো ইদারা, ইদারা সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে। গ্রামের দিকে ইদারা ছিল, মানে ব্রিটিশ আমলে, অনেক পুরান আমলে। আগে তো তোমার নলকূপ ছিল না, টিউব অয়েল ছিল না, যেটা দিয়ে পানি মাটি গভীর মাটির নিচ থেকে পানি তোলার জন্য নলকূপ আগে ছিল না। এখন তো গ্রামে বা বিভিন্ন জায়গায় নলকূপ অ্যাভেলেবেল, বাট আগে যেটা ছিল একটা ইদারা ছিল, এ ধরনের সিলিন্ডারিক্যাল শেপ, সিলিন্ডারের মতো শেপ, অনেক গর্ত। তো এইরকম, এটা কি একটা এনার্জি ব্যারিয়ার আছে। মনে করো এর মধ্যে যদি একটা প্রাণী পড়ে যায়, সাপোজ একটা বিড়াল পড়ে গেল অথবা একটা কুকুর পড়ে গেল, তাহলে দেখো ওর মধ্যে সে কিন্তু ট্রাপ অবস্থায় থেকে যাচ্ছে। তার আজীবন কি হবে, সে ওখানেই থেকে যাওয়ার কন্ডিশন। বাইরে থেকে কেউ যদি তাকে টেনে না তোলে বা কোনোভাবে হেল্প না করে, তার জন্য কিন্তু এই ব্যারিয়ারটা একটা ইনফাইনাইট ফ্যাক্ট হয়ে যায়। তো এই যে ওয়েলের কথা বললাম, বা ইদারার কথা বললাম, বা কূপের কথা বললাম, যার মধ্যে একটা বিড়াল পড়ে গেল, চিন্তা করো। তো ইলেকট্রনও বিষয়টা এরকম হয় যে কোন একটা পোটেনশিয়ালের মধ্যে বা কোন একটা কূপের মধ্যে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রনটা কি বিহেভিয়ার শো করে, বা ওই ইলেকট্রনটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। তো এই জায়গায় বক্সটা বেসিক্যালি দুই ধরনের হতে পারে। বক্স হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট বক্স আর একটা হচ্ছে ইনফাইনাইট বক্স। যেমন ফাইনাইট বক্স কি, যে একটা ছোট ব্যারিয়ারের মধ্যে আছে, চাইলে সে জাম্প করে চলে যেতে পারে কয়েকবার চেষ্টা করলে। ফাইনাইটটা কি, ফাইনাইটটাকে কাকে আমরা ফাইনাইট হিসাবে আইডেন্টিফাই করতে পারি বা ডিফাইন করতে পারি, যেটাকে ক্রস করা পসিবল, যে ব্যারিয়ারটাকে অতিক্রম করা কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওয়েতে পসিবল। যদি এটা এরকম হয় যে ব্যারিয়ারটা কোনো না কোনোভাবে বা কোনো না কোনো ওয়েতে অতিক্রম করা পসিবল হয়, তাহলে ওইটাকে আমরা বলি ফাইনাইট ব্যারিয়ার বা ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। আর যেটা কখনোই ক্রস করা পসিবল না, কখনোই ওই পার্টিকেলের জন্য কখনোই জাম্প করে ক্রস করা বা কোনো ওয়েতে ক্রস করা পসিবল না হয়, তাহলে সেটাকে আমরা বলি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। যেমন বড় একটা ইদারা বা নলকূপের যে গভীর অনেক বড় একটা গর্তের মধ্যে যদি একটা বিড়াল পড়ে যায়, ক্যাট, এটা যদি পড়ে যায়, তো এটার জন্য ওই ব্যারিয়ারটা কিন্তু ইনফাইনাইট। সে আজীবন চেষ্টা করলেও দেখা যাচ্ছে ওইটা অতিক্রম করে কখনোই ক্রস করে উপরে আসতে পারবে না। তো ওর জন্য ওইটাকে কি বলতে পারি, একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। তার জন্য ব্যারিয়ারটা বা বাধাটা অসীম, মানে তার ওইটা অতিক্রম করা কোনোভাবেও সম্ভব না। এই কারণে আমরা এটাকে ইনফাইনাইট বলছি বা অসীম বলছি। আবার এমন হতে পারে যে ছোট একটা বক্সের মধ্যে পড়ে গেছে, যেমন একটা ঝুড়ির মধ্যে পড়ে গেছে, অথবা একটা বাকেটের মধ্যে একটা বিড়াল পড়ে গেছে। বিড়ালের ছানা যদি পড়ে যায়, সে কয়েকবার চেষ্টা করলে, বারবার ট্রাই করতে করতে 10বার ট্রাই করলে বা 20বার ট্রাই করলে দেখা যাচ্ছে একবার সে জাম্প করে বাইরে চলে আসার সম্ভাবনা থাকে। এখানে একটা পসিবিলিটি থাকে। যদি এরকম পসিবিলিটি থাকে, তাহলে আমরা তাকে বলি ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। আর এই যে ওয়েল সিস্টেম বা এনার্জি ব্যারিয়ার সিস্টেম, বেসিক্যালি এটাকে একটা বক্সের সাথে তুলনা করা হয়, এবং ওভারঅল এটাকে বলা হয় পার্টিকেল ইন আ বক্স। তো বক্সের মধ্যে পার্টিকেল থাকলে সেটা কি হবে, এবং বক্সের মধ্যে কয় ধরনের বক্স হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে ইনফাইনাইট ব্যারিয়ার বা ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স বা পোটেনশিয়াল ব্যারিয়ার বা পোটেনশিয়াল ওয়েল,
আর একটা হচ্ছে ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল বা ফাইনাইট পোটেনশিয়াল ব্যারিয়ার। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনফাইনাইট পোটেনশিয়াল ব্যারিয়ার, যেখানে ব্যারিয়ারের এনার্জি ইনফাইনাইট। ব্যারিয়ারে যেখানে বাধা, যেখানে ওয়াল বা বাধা, সেখানে এনার্জিটা কি, এনার্জি হচ্ছে ইনফাইনাইট, অসীম। সেখানে আসলে এনার্জি বা অতিক্রম করা কোন একটা পার্টিকেলের পক্ষে সম্ভব না। তো আমি দেখো ডান পাশে ডায়াগ্রামটা দিয়েছি এখানে, এই হচ্ছে ডায়াগ্রাম। এখানে দেখো দেখানো হচ্ছে 0 at x is equals to 0 থেকে x is equals to l এর মধ্যে। তো x is equals to 0 তে এসে আমাদের পোটেনশিয়াল এনার্জি ইউ হচ্ছে ইনফাইনাইট, মানে এই ব্যারিয়ারে আসলে বাধা, শক্তির বাধা বা পোটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, এটা এই ভিতরে যে ইলেকট্রন আছে তার জন্য ইনফাইনাইট। আবার ডান পাশে ব্যারিয়ারে আসলে x is equals to যখন এল এ আসছে তখন দেখা যাচ্ছে ব্যারিয়ার বা পোটেনশিয়ালের বাধা ইনফাইনাইট। দুইটা জায়গাতেই, দুইটা ব্যারিয়ারে, দুইটা বাউন্ডারিতেই পোটেনশিয়াল এর বাধা হচ্ছে ইনফাইনাইট। তাহলে এটা কি ধরনের পোটেনশিয়াল ওয়েল? এটা হচ্ছে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। এর মধ্যে ইলেকট্রন যদি থাকে দেন আমরা এই ইলেকট্রনকে কোন ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো, এবং এই ইলেকট্রনের জন্য আমাদের স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা কি হবে এটা আমরা ফার্স্টে জানবো। তো আমরা ধরেই নিলাম ফার্স্টে কি ধরে নিলাম যে এখানে ইনসাইড দ্য বক্স, যেটা হচ্ছে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, তার ইনসাইডে, বক্সের ইনসাইডে কোনো বাধা নাই, কোনো ব্যারিয়ার নাই, তার মানে ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের ভিতরে কি ইউ ইজ ইকুয়ালস টু 0। আর কোথায় ইনফিনিটি? দেখো কন্ডিশনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোথায় ইনফিনিটি? হচ্ছে বাউন্ডারিতে বা ব্যারিয়ারে। বাউন্ডারি মানে কি, যেখানে এসে এর ব্যারিয়ারটা শুরু হয়েছে, বাধা শুরু হয়েছে। দুইটা বাউন্ডারি থাকে, একটা লোয়ার বাউন্ডারি, একটা আপার বাউন্ডারি। লোয়ার বাউন্ডারি হচ্ছে x is equals to 0 তে, আপার বাউন্ডারি হচ্ছে x is equals to l এ। তাহলে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের কি ইনফাইনাইট হয়? পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট হয়। কোথায় হয়? একটা দুইটা ব্যারিয়ারে। কোন কোন ব্যারিয়ারে? একটা হচ্ছে লোয়ার ব্যারিয়ার, আপার ব্যারিয়ার। লোয়ার ব্যারিয়ারটা কোথা থেকে শুরু হয়? x is equals to 0 থেকে শুরু হয়। আর আপার ব্যারিয়ার কোথায়? সেটা হচ্ছে x is equals to l। এই দুইটা ব্যারিয়ারে আসলে পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট। যেহেতু পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট, এই কারণে এটাকে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল বলে। তাহলে এখানে কি শিখলাম? যে আমি যদি তোমাদের ভাইভাতে আজ করি, বলো তো একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলকে কেন ইনফাইনাইট বলা হয়? তাহলে তোমার আনসার কি হবে? যে এদের ব্যারিয়ারে বা বাউন্ডারিতে এসে পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট হয়, এই কারণে এদেরকে বলা হয় ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। তাহলে ক্লিয়ার, স্বচ্ছ এই ধারণাটা থাকতে হবে কেন আমি তাকে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল বলবো। কারণ তার ব্যারিয়ারে এসে পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট। কি সেটা, মানে ওই জিনিসটা কি ইনফাইনাইট হওয়ার কারণে এটাকে আমরা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল বলি, সেটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইনফাইনাইট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কোথায়? ব্যারিয়ারে বা বাউন্ডারিতে। সো ব্যারিয়ারের ভিতরে কি হবে? যেখানে বাউন্ডারির ভিতরে বা যেই জায়গাটার দুইটা বাউন্ডারি যে রিজিয়নটাকে কাভার করছে, বা যে রিজিয়নটাকে সে তারা ইয়ে করছে, মানে যে রিজিয়ন জুড়ে আছে, যে রিজিয়নের দুই পাশে দুইটা বাউন্ডারি, ওই রিজিয়নের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ভিতরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা ফার্স্ট যে কন্ডিশনটা পেলাম সেটা কি? ইউ ইজ ইকুয়ালস টু 0 ইনসাইড দ্য বক্স। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের কোথায় পোটেনশিয়াল এনার্জি 0 হয়? এটা একটা এমসিকিউ এর কোশ্চেন, অলসো ভাইবার কোশ্চেন। একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের কোথায় পোটেনশিয়াল এনার্জি 0 হয়? ইনসাইড দ্য বক্স, বক্সের ভিতরে, নট বাউন্ডারি। বাউন্ডারিতে পোটেনশিয়াল এনার্জি কি? ইনফাইনাইট। বাউন্ডারিতে পোটেনশিয়াল এনার্জি কি? ইনফাইনাইট। তাহলে কোথায় 0? সেটা হচ্ছে বাউন্ডারির ভিতরে, মানে বক্সের ভিতরে পোটেনশিয়াল এনার্জি 0। তো এটা আমাদের প্রথম কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্ম জানি, সেই ইকুয়েশনটা আমরা গত ক্লাসেই শিখেছি, এক্সপ্রেশন ফর দ্য স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবং আমি তোমাদের বলেছিলাম যে এই ইকুয়েশনের এক্সপ্রেশনটা তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন? ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 2m ডিভাইডেড বাই a স্কয়ার, 2m ডিভাইডেড বাই a স্কয়ার e মাইনাস u সাই। এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনের এক্সপ্রেশন ইজ ইকুয়ালস টু 0। তো এই এক্সপ্রেশনে এখন আমরা যদি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের জন্য অ্যাপ্লাই করি, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু 0 হবে। ইনসাইড দ্য বক্স, বক্সের ভিতরে যেখানে পার্টিকেল আছে, পার্টিকেল যেখানে আছে, পার্টিকেল কোথায় আছে? পার্টিকেল তো বাউন্ডারিতে এসে দাঁড়ায় থাকবে না, বা এখানের বাউন্ডারিতে আসবে না। কোথায়? ভিতরে থাকবে। ভিতরে যেই রিজিয়নের মধ্যে ইলেকট্রন চলাফেরা করতে পারে, যে রিজিয়নের মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, ফ্রি মুভমেন্ট হচ্ছে, সেখানে বেসিক্যালি ইউ ইজ ইকুয়ালস টু 0। এই কারণে আমরা
শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে টার্মটা আছে পোটেনশিয়াল এনার্জি ইউ এর টার্ম, স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনে পোটেনশিয়াল এনার্জি যে টার্ম ইউ, ইউ এর জায়গায় আমরা কি বসাচ্ছি, ইউ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের শেপ বা ফর্ম কি হচ্ছে, ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস 2m ডিভাইডেড বাই স্কয়ার ইনটু ই ইনটু সাই ইজ ইকুয়ালস টু 0। এই একটা এক্সপ্রেশন পেলাম। এখন এই এক্সপ্রেশনের সলিউশন কি হতে পারে? এই এক্সপ্রেশনের সলিউশন হচ্ছে সাইয়ের যে ভ্যালু বা সাইয়ের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এটার সলিউশন। তো দেখো এই যে ইকুয়েশনটা আমাদের আসছে, এটা থেকে আমরা যদি বেটার সলিউশন চিন্তা করি যে এটার সলিউশন বেস্ট সলিউশন কি হবে এবং তাকে কিভাবে এক্সপ্রেস করা যায়, তাহলে আমি যে ইকুয়েশনটা লিখেছি, দিস ইজ দ্য সলিউশন ফর ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল which is into the infinite potential well। দেখো কোন একটা পার্টিকেল যদি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকে তাহলে তার ওয়েভ ফাংশনকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। দিস ইজ অ্যানাদার কোশ্চেন, ভাইবা এন্ড এমসিকিউ এর কোশ্চেন, যে কোনো একটা পার্টিকেল যদি বক্সের মধ্যে থাকে, ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের মধ্যে থাকে, তাহলে তার ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন কি হবে। সো ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন হচ্ছে psi is equals to a sin root over 2me divided by a squared into x plus b cos root over 2me divided by a squared into x। তো এই যে এই পার্টটা কিন্তু একটা কনস্ট্যান্ট পার্ট, root over 2me divided by a squared, এটা একটা কনস্ট্যান্ট পার্ট এবং সেটা কোত্থেকে আসছে, সেটা কিন্তু এই যে ইকুয়েশনের মধ্যে আছে। দেখো 2me divided by a squared, এই যে 2me divided by a squared এই ইকুয়েশনের মধ্যে এই পার্টটা আছে এবং এখানে যেহেতু স্কয়ার ফর্মে আছে এই কারণে এটা রুট ফর্মে চলে আসবে, রুট পার্টে চলে আসবে। ওকে, তো একটা তোমাদেরকে একটু আমি তোমরা আগে যে ইকুয়েশন লিখেছিলাম ওইটা একটু চেক করবে, এখানে কি 2me ডিভাইডেড বাই h কাট স্কয়ার ছিল নাকি h ছিল, কেউ একজন চেক করে আমাকে একটু ফিডব্যাক জানাও খুব দ্রুত। এখানে কি h কাট ছিল নাকি h কাট স্কয়ার ছিল, এটা একটু ফিডব্যাক জানাও খুব দ্রুত। গত ক্লাসে যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তো? জি স্যার। তাহলে এই ফিডব্যাকটা জানাও, ইকুয়েশনে কি 2m ডিভাইডেড বাই h কাট ছিল, h কাট স্কয়ার স্কয়ার ছিল। এইজন্য দেখো এই বিষয়টা কিন্তু আমি মানে ধরে ফেলেছি এখন যে এটা আসলে ভুল লিখেছি, জাস্ট ওই যে একটু আগেই লিখেছি, লিখে আগে রেডি করে রেখেছি তোমাদের এটা, বাট আমি এটা লিখতে ভুল করে ফেলেছি। এখানে কি হবে 2m ডিভাইডেড বাই h কাট স্কয়ার হবে। ওকে, সো স্কয়ার হলেই আমরা এই যে এই পুরো জিনিসটাকে রুট করলে তখন দেখো রুট ওভার 2me ডিভাইডেড বাই h কাট স্কয়ারকে রুট করলে কি হচ্ছে h কাট হয়ে যাচ্ছে। তো এই টার্মটা মনে রাখা কিন্তু সহজ, এই যে ইকুয়েশন যেটা আসছে 2me ডিভাইডেড বাই h কাট স্কয়ার থাকে এবং তার রুট পার্টটাই কিন্তু কনস্ট্যান্ট আকারে আমাদের থেকে যায় এবং এটা সাইন এবং কস দুইটা ফাংশনের কম্বিনেশন আকারে এটা লিখতে হয়। দুইটা ফাংশন বা দুইটা কোণের রেশিওর কম্বিনেশন আকারে মূলত এই ওয়েভ ফাংশনটা আসে যখন কোন একটা পার্টিকেল পোটেনশিয়াল ওয়েলের ভিতরে থাকে। পোটেনশিয়াল কি ধরনের পোটেনশিয়াল ওয়েল, ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের ভিতরে থাকে, তখন তার জন্য শুধুমাত্র তার জন্য, কার জন্য, যে পার্টিকেলটা একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে পড়ে গেছে, ট্র্যাপ অবস্থায়, মানে ওই ফাঁদে পড়ে গেছে, যে শুধুমাত্র তার জন্য ওয়েভ ইকুয়েশনটা এরকম হয়, psi is equals to a sin root over 2me divided by h cut x plus b cos root over 2me divided by h cut x, এটা আমরা ইকুয়েশন। এখন এখানে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন অ্যাপ্লাই করব, যেটাকে আমরা বলি বাউন্ডারি কন্ডিশন। কোয়ান্টাম মেকানিক্সের এই বাউন্ডারি কন্ডিশনটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব এখন, এই ইকুয়েশনে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন ভাইবাতে আস্ক করব, বলো তো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের বাউন্ডারি কন্ডিশন কি, তো সেটার আনসার কি হবে। আগে আমি আলোচনা করি, তারপরে বুঝতে পারবা যে আনসার কি হবে। দেখো আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে বাউন্ডারি কোথায়। বাউন্ডারি কন্ডিশন আসলে আগে কি চিন্তা করতে হবে, আমার বাউন্ডারিটা কোথায় এবং কোথায়। ফার্স্ট বাউন্ডারি হচ্ছে x is equals to 0 তে, আরেকটা বাউন্ডারি কোথায়, x is equals to l এ। তো আমি প্রথম চিন্তা করলাম যে at x is equals to 0, প্রথম বাউন্ডারির কন্ডিশনটা কোথায়, at x is equals to 0। তাহলে x এর মান যদি 0 হয়, দেখো সাই কি হয়ে যাচ্ছে, এই সাই a sin 0 প্লাস b cos, এই যে দেখো x এর জায়গায় আমি 0 যদি বসাই, এই যে এই x এর জায়গায় 0 বসাইলাম, তাহলে এটা একটা টার্ম হয়ে গেল, এই যে x এর জায়গায় 0 বসাচ্ছি। তাহলে এইটা যদি 0 হয়, বাউন্ডারিতে কিন্তু সাই 0, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, বাউন্ডারিতে আসলে কোনো ইলেকট্রন বাউন্ডারিতে থাকতে পারে না এবং বাউন্ডারিতে আসলে
কোনো ওয়েভ ফাংশন থাকে না, এক্স ইজ ইকুয়ালস টু 0 বাউন্ডারিতেও কোনো ওয়েভ ফাংশন থাকে না, আবার এক্স ইজ ইকুয়ালস টু এলেও কোনো ওয়েভ ফাংশন থাকে না। তাহলে বাউন্ডারিতে আসলে নো ওয়েভ ফাংশন, এক্স ইজ ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0 কখন হবে? এক্স ইজ ইকুয়ালস টু 0 কখন হবে? দেখো এক্স যদি এখন আমরা 0 বসাই এই ইকুয়েশন নাম্বার 2 তে, আমরা এক্স এর জায়গায় 0 বসাবো। 0 বসাইলে a sin 0 হচ্ছে, আমরা জানি sin 0 এর ভ্যালু 0, তার মানে প্রথম পার্টটা 0 হচ্ছে। দেন প্লাস b cos 0 এর ভ্যালু কিন্তু 0 না, cos 0 এর ভ্যালু কত? 1। তো এখানে x এর জায়গায় 0 বসাইলে cos 0 হচ্ছে, তাহলে কি হচ্ছে? b ইনটু 1 হচ্ছে। তাহলে দেখো psi ইজ ইকুয়ালস টু 0 প্লাস b ইনটু 1 হলো 0 প্লাস b ইনটু 1। বাট এখানে শর্ত কি যে আমার x ইজ ইকুয়ালস টু 0 তে কিন্তু কোনো ওয়েভ ফাংশন থাকে না, থাকতে পারে না, বাউন্ডারিতে কোনো ওয়েভ ফাংশন থাকে না। তার মানে psi কে অবশ্যই 0 হতে হবে। তাহলে কি হলে psi 0 হবে? অবশ্যই b ইজ ইকুয়ালস টু 0 হলে দেন psi 0 হবে। সো হোয়াট ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন? বাউন্ডারি কন্ডিশন হচ্ছে at x is equals to 0 b must be equals to 0 দেন psi is equals to 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন। কি হতে হবে? psi 0 হতে হবে। তাহলে কি is equals to 0 হলে psi 0 হবে? অবশ্যই b কে 0 হইতে হবে। b শুধুমাত্র b 0 হলেই কিন্তু x is equals to 0 তে psi 0 হতে পারে। তাহলে এই যে b is equals to 0 এটা কিন্তু বাউন্ডারি কন্ডিশন। কখন b is equals to 0? at x is equals to 0 তে। এখন একটা কোশ্চেন তোমাদের মাথায় আসতে পারে, স্যার এখানে a লিখলো b লিখলো, আসলে এরা কি? m লিখতে আমরা m জানি, e জানি, h কার্ড জানি। m হচ্ছে মাস, e হচ্ছে টোটাল এনার্জি, h কার্ড হচ্ছে রিডিউস মাস কনস্ট্যান্ট। বাট হোয়াট আর a এন্ড b? x হচ্ছে পজিশন, x কেও হয়তো চিনতে পারবা সহজেই, বাট a b কি? a b কে বলা হয় নরমালাইজেশন কনস্ট্যান্ট। এ বি এর নাম কি? এদেরকে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট বলি। নরমালাইজেশন কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলে এই ফাংশনটা নরমালাইজেবল হবে। আমরা কিন্তু এর আগে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন শিখেছিলাম, যেখানে বলেছিলাম আমরা তাকেই ওয়েভ ফাংশন ধরতে পারবো যে নরমালাইজেবল হবে, যার নরমালাইজেবল কন্ডিশন যেখানে অ্যাপ্লাই করা যাবে। এই কারণে আমরা দুইটা কনস্ট্যান্ট নিয়েছি, প্রথম সাইন ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট নরমালাইজেশন কনস্ট্যান্ট, বি আর একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট, বোথ আর দ্য নরমালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো psi 0 হচ্ছে বাউন্ডারিতে কখন? when b মানে সেকেন্ড পার্টের নরমালাইজেশন কনস্ট্যান্ট b is equals to 0। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন। ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন হচ্ছে b is equals to 0 when x is equals to 0। যখন x 0 তখন psi 0 হবে, এবং কখন? যেটা যদি এটা হয় psi 0 তখনই হবে যদি যদি এবং কেবল যদি, শুধুমাত্র যদি b is equals to 0 হয়। এবং সেটা কিন্তু আমি এখানে ইকুয়েশনে দেখাইলাম। দেখো x এর মান আমি 0 বসাচ্ছি, 0 বসালে প্রথম পার্টটা ঠিকই 0 হচ্ছে, বাট সেকেন্ড পার্টটাতে হচ্ছে b ইনটু 1। তাহলে দেখো psi কিন্তু তাহলে 0 হলো না, psi 0 এর সাথে একটা টার্ম থেকে যাচ্ছে। তাহলে এই টার্মটা কখন ভ্যানিশ হবে? যদি আমি b 0 ধরি তাহলেই ভ্যানিশ হবে। তাহলে অবশ্যই b কে 0 হইতে হবে। কিভাবে বুঝলাম যে b কে 0 হতে হবে? কারণ হচ্ছে x is equals to 0 তে অবশ্যই psi 0 হবে। x যখন 0 তখন কি psi অবশ্যই 0 হবে, এই কারণে b is equals to 0 হতেই হবে। এটাকে এই জন্য কন্ডিশন বলা হচ্ছে। ফর দিস রিজন ইট ইজ কল্ড কন্ডিশন। মানে এই কন্ডিশনটা ফুলফিল হতে হবে, এবং এটাকে আমরা ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন অথবা x is equals to 0 এর বাউন্ডারি কন্ডিশন বলি। কিসের জন্য? যখন কোনো একটা পার্টিকেল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকে তার জন্য। সো তাহলে দেখো আমাদের ইকুয়েশন পার্টটা, এই 2 নাম্বার ইকুয়েশন পার্টটা, এই যে psi is equals to b is equals to 0 বসাইলে psi এর ভ্যালু 0 হচ্ছে সেটা দেখানো হলো। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন at x is equals to 0, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন at x is equals to l। তাহলে দেখো এখন x is equals to l এর জন্য কি বাউন্ডারি হবে? বাউন্ডারি কন্ডিশনটা কি হবে? যে এখানেও তো psi কে অবশ্যই 0 হতে হবে, psi মাস্ট বি 0, psi কে অবশ্যই 0 হতে হবে। তো প্রথম কন্ডিশনে কি পেয়েছি? দেখো প্রথম কন্ডিশনে কিন্তু পেয়েছি b is equals to 0। তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনে এখানে যে 2 নাম্বার ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনে b এর জায়গায় 0 বসাইলে সেকেন্ড পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। b এর জায়গায় 0 বসাইলে সেকেন্ড পার্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন at x is equals to l এ দেখো at x is equals to l এ b সেকেন্ড পার্টটা নাই, কারণ কি b is equals to অলরেডি 0 আমরা কন্ডিশনে পেয়ে গিয়েছি। b এর মান যখন 0 বসাবো সেকেন্ড পার্ট ভ্যানিশ, তাহলে আমার থেকে গেল শুধু ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট থাকলে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি? psi is equals to a sin root over 2me divided by h cut into l is equals to 0। সো psi যেহেতু অবশ্যই 0 হতে হবে, তাহলে এই টার্মটাকে a sin root over 2me divided by h cut into l এটাকে আমরা 0 লিখলাম।
তাহলে যদি 0 লিখি, দেখো এখান থেকে a 0 এর সাথে ডিভাইডেড হয়ে 0 হয়ে গেল, কারণ a হচ্ছে একটা কনস্ট্যান্ট, নরমালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে আমার এখানে কি থাকে, sin √2me ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু l ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো সাইনের কোন কোন ভ্যালু এর জন্য সাইন 0 হয়? যেমন সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হয়। তারপরে কি হয়, সাইন হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রির ভ্যালু কি হয়, 0 হয়। তারপরে হচ্ছে 2 ইন্টু 180 মানে 360। তার মানে আমরা যদি পাই হিসাবে চিন্তা করি তাহলে এভাবে বলতে পারি, যখন সাইন 1 পাই তখন সাইন 1 পাই এর ভ্যালু 0, সাইন যখন 2 পাই তখন সাইন 2 পাই এর ভ্যালু 0, এবং পাই মানে তোমরা সবাই জানো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তুমি ক্যালকুলেটরে লেখো সাইন 1 ইন্টু 180, রেজাল্ট আসবে 0। তুমি ক্যালকুলেটরে লেখো সাইন 2 ইন্টু 180, তাও দেখবা রেজাল্ট আসবে 0। এভাবে তুমি যে ইন্টিজারের সাথেই 180 মাল্টিপ্লাই করে সাইনের সাথে বসাও না কেন সেটাই 0 আসবে। তাহলে সাইনের এইখানে এই জায়গায় আমরা যদি ওই সাইনের কন্ডিশনটা বসাই তাহলে কি বলতে পারি, যে সাইন এই টার্মটা ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন n পাই। কি বলতে পারি জেনারেলি, সাইন n পাই। এই যে দেখো আমি এখানে আবার লিখে দিচ্ছি যে এই যে সাইন লেফট সাইডে সাইন √2 me রুটের মধ্যে হচ্ছে e ডিভাইডেড বাই h কাট ইজ ইকুয়াল ইনটু l ইজ ইকুয়ালস টু সাইন জি। এই যে 0 কে কি লিখতে পারি, 0 কে লিখতে পারি হচ্ছে সাইন n পাই। n এর ভ্যালু 1 2 0 যাই হোক না কেন সেটা 0ই দেখাবে, মানে সাইনের ওই পাই সহ 1 পাই হলেও 0 হবে, 2 পাই হলেও 0 হবে, 3 পাই হলেও 0 হবে। তাহলে জেনারেলি লিখতে পারি সাইন n পাই। তাহলে 0 এর পরিবর্তে কি লিখলাম, 0 এর পরিবর্তে লিখলাম সাইন n পাই। তো n এর ভ্যালু আমরা 1 2 3 4 যাই বসাই না কেন আলটিমেটলি রেজাল্টটা এই 0ই হবে। তো বোথ সাইড থেকে এখন যদি সাইনকে ক্যান্সেল করে দেই, যদিও এভাবে কাটা যায় না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে কেটে দিলাম। কেটে দিলে কি থাকবে, √2me ডিভাইডেড বাই h কাট ইনটু l ইজ ইকুয়ালস টু n পাই। এই যে দেখো সেই এই টার্মটা এতটুক টার্ম এই জায়গার লেফট সাইডে এতটুক থেকে গেল, আর রাইট সাইডে শুধু n পাই থেকে গেল। এখন কি করলাম, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম। তো রুট চলে যাবে, রুট চলে যাচ্ছে, তাকে এখানে 2m যেহেতু এখানে n নিচ্ছি, এই যে n পাই নিচ্ছি, তখন কিন্তু শুধু e লিখতে পারবো না, কারণ e এর অনেকগুলা ভ্যালু তখন আসবে। n ইজ ইকুয়ালস টু যখন 1 তখন e এর ভ্যালু e1, n এর ভ্যালু যখন 2 তখন e এর ভ্যালু e2, n এর ভ্যালু যখন 3 তখন e3, এভাবে করে চলবে। যতগুলো আমি নিতে পারি ডিসক্রিট একটা 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 করে পার্ট আসবে। তো জেনারেলি আমরা e কে en হিসাবে আইডেন্টিফাই করেছি। এখন এটাকে স্কোয়ার করে রিঅ্যারেঞ্জ যদি করি, সাইড চেঞ্জ যদি করি, তাহলে আমরা en এর জন্য ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এনার্জির ইকুয়েশন, ডিসক্রিট এনার্জির ইকুয়েশন। তাহলে পার্টিকেল ইন এ বক্স, কোনো একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল থাকে তাহলে তার এনার্জির ইকুয়েশন কি, সেটা কিন্তু আমরা বাউন্ডারি কন্ডিশন দিয়ে বের করে নিয়ে আসলাম। দুইটা বাউন্ডারি কন্ডিশন একসাথে অ্যাপ্লাই করে কি বের করলাম, বের করেছি এনার্জির ইকুয়েশন। কার জন্য, যখন কোনো একটা পার্টিকেল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকে তখন তার জন্য এনার্জির ইকুয়েশন En ইজ ইকুয়ালস টু n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m l স্কয়ার। এই এক্সপ্রেশনটা তোমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই এই এক্সপ্রেশন মাথায় রাখতে হবে, কারণ এই এক্সপ্রেশন প্রবলেম সলভ করতে কাজে লাগবে। আমি ভাইভাতেও কাজ করব। বলো তো, কোনো একটা পার্টিকেল যদি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে থাকে তাহলে তার ডিসক্রিট এনার্জি ইকুয়েশন কি হবে, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন এনার্জির ইকুয়েশন, ডিসক্রিট এনার্জি ইকুয়েশন। তো সেই ইকুয়েশনটা হবে en ইজ ইকুয়ালস টু n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m l স্কয়ার। এখন n এর ভ্যালু যখন 1 হচ্ছে, n এর ভ্যালু যখন 1 তখন এটাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট। n এর ভ্যালু যখন 2 তখন এটাকে আমরা বলি ফার্স্ট এক্সাইটেড স্টেট। n এর ভ্যালু যখন 3 তখন এটাকে আমরা বলি সেকেন্ড এক্সাইটেড স্টেট। n এর ভ্যালু যখন 4 তখন এটাকে আমরা বলি থার্ড এক্সাইটেড স্টেট। তো বিষয়টা মাথায় রাখতে হবে কোন জায়গা থেকে স্টার্ট হলো, গ্রাউন্ড স্টেট থেকে স্টার্ট হলো। n যখন 1 তখন গ্রাউন্ড স্টেটের এনার্জি এর ভ্যালুটা এখানে ডিফাইন করবে। তার মানে E1 হচ্ছে গ্রাউন্ড স্টেটের এনার্জি এর মান। n এর জায়গায় 1 বসাইলে, তারপরে আমাদের l এর ভ্যালু যদি দেওয়া থাকে l এর ভ্যালু বসাইলে আমরা প্রথম মানে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো।
n এর জায়গায় 2 বসাইলে ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো গুরুত্বপূর্ণ কি এই জায়গায়, এই জায়গার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ইকুয়েশন, যেটা আমাদের ডিসক্রিট এনার্জি এর ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে। তবে এটা সরি, এটা কিন্তু সব ধরনের পার্টিকেলের জন্য না, এটা স্পেসিফিক শুধুমাত্র ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে কোনো পার্টিকেল থাকলে তার জন্য। তো এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা এখন এই যে ইকুয়েশন পেলাম এটাকে ওয়েভ ফাংশনের মধ্যে বসিয়ে দিব, সাইয়ের যে ভ্যালু, সাইয়ের যে এক্সপ্রেশন সেটা বসিয়ে দিব, সেই ইকুয়েশনে বসিয়ে দিব এবং b ইজ ইকুয়ালস টু 0 ধরে। তো b ইজ ইকুয়ালস টু 0 ধরলে সেকেন্ড পার্টটা তো থাকে না, b ইজ ইকুয়ালস টু 0 ধরলে কস পার্ট থাকে না, 0 কস পার্ট 0 হয়ে যায়। তাহলে প্রথম পার্টে সাইন সহ ফাংশন থাকে। আমরা দেখেছি যে সাই ইজ ইকুয়ালস টু, এই দেখো সাই ইজ ইকুয়ালস টু সাইন √2me ডিভাইডেড বাই স্কয়ার ইনটু l। এখন যখন n নিব মানে এনার্জির en নিব তখন কি হয়ে যাবে, সেটা কিন্তু শুধু সাই থাকবে না, সাই n হয়ে গেল, শুধু সাই থাকবে না সাই n, কারণ আমি কি করতেছি এনার্জির ডিসক্রিট ভ্যালুগুলা কনসিডার করতেছি, en নিচ্ছি, কোনো একটা স্পেসিফিক স্টেটের জন্য নিব না, এটা যে কোনো স্টেটের জন্য হতে পারে। ডিসক্রিট পার্ট মানে হচ্ছে অনেকগুলা ভ্যালু এখানে থাকতে পারে, সেটা ফার্স্ট এক্সাইটেড স্টেটের ভ্যালুটাও হতে পারে, সেটা গ্রাউন্ড স্টেটেডটাও হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো এই জন্য যে কোনো যখন ফার্স্ট এক্সাইটেড হবে তখন কিন্তু তার ওয়েভ ফাংশন সাই 1 সাই 2 হয়ে যাবে, মানে সেকেন্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট n ইজ ইকুয়ালস টু 2, তার মানে সাই 2 একটা আলাদা আমি ওয়েভ ফাংশন পাবো। যখন গ্রাউন্ড স্টেট তখন সাই 1, তার জন্য দেখা যাচ্ছে n এর ভ্যালু 1 বসাইলে আমি আলাদা আর একটা ওয়েভ ফাংশন পাবো। তো জেনারেলি এটাকে আমরা কিসের মাধ্যমে এক্সপ্রেস করেছি, সাই n এর মাধ্যমে। তো ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, সাই n ইজ ইকুয়ালস টু a সাইন 2 ইনটু m en, এনার্জি এর জায়গায় এক্সপ্রেশন বসিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে en এর জায়গায় n স্কয়ার পাই স্কয়ার a স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2ml স্কয়ার, এই বিষয়গুলো বসিয়ে দিলাম নিচেই a স্কয়ার ইনটু x। তো এখানে সিম্পলিফাই হয়ে যাচ্ছে, 2m কেটে যাচ্ছে, তাহলে এখানে l স্কয়ার রুট হয়ে যাচ্ছে, l থাকে, তো a স্কয়ারও কেটে যাবে। এই যে এখানে রুটের মধ্যে a স্কয়ার আছে, রুটের সাথে a স্কয়ার ক্যান্সেল হয়ে a স্কয়ার থাকবে, কেটে যায়। আমার ইকুয়েশন হচ্ছে a sin n পাই x ইনটু l। তাহলে দেখো sin is equals to a sin n pi x ডিভাইডেড বাই l, এটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন। যখন কোনো একটা পার্টিকেল নরমালাইজড বা আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমাদের ওয়েভ ফাংশনের ইকুয়েশন, এই ওয়েভ ফাংশনের ইকুয়েশনটা কি হলো, কোন একটা পার্টিকেল যখন একটা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের ভিতরে আছে তখন আমরা যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে তার ওয়েভ ফাংশনের এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশন হচ্ছে sin is equals to a sin n pi x ডিভাইডেড বাই l। এটা কিন্তু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে। আর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার আগে যে জেনারেল ইকুয়েশন প্রথমে আমরা কনসিডার করেছি সেটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে psi is equals to a sin √2me ডিভাইডেড বাই a স্কয়ার x প্লাস b cos √2me ডিভাইডেড বাই a স্কয়ার x। ওইটা প্রথম আমরা জেনারেল একটা ইকুয়েশন কনসিডার করেছি, ওই ইকুয়েশনে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। বাউন্ডারি কন্ডিশন প্রথমে অ্যাপ্লাই করার পরে আমরা এনার্জির ইকুয়েশন পেয়েছি en, ডিসক্রিট এনার্জির ইকুয়েশন পেয়েছি। এনার্জির ইকুয়েশন থেকে এই ধারণা পেয়েছি যে n এর মান যখন 1 হবে তখন গ্রাউন্ড স্টেটের এনার্জি এর মান আমরা পাবো, n এর মান যখন 2 হবে তখন ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জির মান আমরা পাবো, n এর মান যখন 3 হবে তখন সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জির মান আমরা পাবো। তো কোনো প্রবলেমে তোমার যদি মেনশন করা থাকে সরি কোনো একটা প্রবলেমে যদি মেনশন করা থাকে যে ফাইন্ড আউট দ্য এনার্জি ভ্যালু ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে তুমি n এর ভ্যালু কিন্তু বলা থাকবে না, জাস্ট বলা হলো কি ফাইন্ড আউট দ্য এনার্জি ভ্যালু ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে তুমি n এর ভ্যালু কত নিবা বলো তো, ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য n এর ভ্যালু কত নিবে, কত কনসিডার করবা বলতে পারবা? মাথায় রাখতে হবে কিন্তু এই বিষয়টা যে ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য n এর ভ্যালু কত, গ্রাউন্ড স্টেটের জন্য n এর ভ্যালু কত। আবারও একটু রিমাইন্ড করি, যারা খেয়াল করো নাই ভালো করে মাথায় রাখার চেষ্টা করো, যখন গ্রাউন্ড স্টেট আমি ফার্স্ট শুরু হচ্ছে কোথায়, শুরু হচ্ছে কিন্তু n is equals to 1 থেকে, n is equals to 0 থেকে কিন্তু শুরু হচ্ছে না। তো n is equals to 1 থেকে শুরু মানে এটা গ্রাউন্ড স্টেট, দেন n is equals to 2 হলে ফার্স্ট এক্সাইটেড স্টেট। একইভাবে n is equals to 3 দেখে কিন্তু তোমার মনে করার কোনো কারণ নাই যে এটা থার্ড এক্সাইটেড স্টেট, না এটা কিন্তু সেকেন্ড এক্সাইটেড স্টেট, যেহেতু শুরু হয়েছে গ্রাউন্ড থেকে। n is equals to 1 যেহেতু গ্রাউন্ড, তাহলে 2 হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, 3 হলে সেকেন্ড এক্সাইটেড স্টেট, 4 হইলে
থার্ড এক্সাইটেড স্টেট এভাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন প্রবলেমে কিন্তু তোমার এন এর ভ্যালু সরাসরি দেওয়া থাকবে না, বলা থাকবে আইদার গ্রাউন্ড স্টেট অথবা ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেটা থেকে তোমাকে বুঝে নিতে হবে এন এর ভ্যালু কত হবে। এই দুইটার বাইরে সাধারণত দেওয়া হয় না, যদি দেওয়া হয় আশা করি তাও পারবা। তো গ্রাউন্ড স্টেট যদি বলা থাকে এন এর ভ্যালু হচ্ছে 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট বলা থাকলে এন এর ভ্যালু 2। এবং আমরা এই যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন পেলাম sin is equals to a sin n pi x divided by l। এখন হচ্ছে আমরা এইখানে নরমালাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন অ্যাপ্লাই করে নরমালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু আমরা বের করব, নরমালাইজেশন কন্ডিশন। এবং আমরা আবার সেই পুরানো পড়াশোনা একটু রিমাইন্ড করতে হবে। নরমালাইজেশন এর কন্ডিশন কি ছিল? এন্ট্রি লিমিটের মধ্যে যদি আমরা ওয়েভ ফাংশন তার অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার কে যদি ইন্ডিকেশন করি তাহলে আমরা রেজাল্ট পাবো 1। এটা হচ্ছে নরমালাইজেশন কন্ডিশন। তো একটা পার্টিকেল ইন এ বক্সের জন্য আমার এন্ট্রি লিমিট কত? তোমরা একটু চিন্তা করে বলো তো, পার্টিকেল ইন এ বক্সের জন্য এন্ট্রি লিমিটটা কত? আমার শুরু হয়েছে এটা x is equals to 0 তে আর শেষ হয়েছে x is equals to l এ। তাহলে এর টোটাল লিমিট বা এন্ট্রি লিমিটটা কত বলতে পারবা? এন্ট্রি লিমিট কত? কি ব্যাপার, কারো কোনো রেসপন্স নাই যে? বুঝতে পারতেছো না নাকি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? স্যার এই যে পার্টিকেল আমি বক্স যে ড্র করেছি, দেখো এখানে এই যে একটা বক্সের বাউন্ডারি গুলা কোথা থেকে শুরু হয়েছে? বাউন্ডারি শুরু x is equals to 0 তে, প্রথম বাউন্ডারি বা প্রথম ওয়াল চিন্তা করো, মনে করো এটা একটা ঘরের এটা ছাদ নেই, ছাদ ছাড়া এরকম ইনফাইনাইটের দিকে চলে গেছে, অসীমের দিকে। তাহলে এটা কি হচ্ছে? x is equals to 0 তে এর শুরু আর x is equals to l এ হচ্ছে এর শেষ। তো এর এন্ট্রি লিমিট কত? টোটাল লিমিটটা কত? ডেফিনেটলি টোটাল লিমিটের লোয়ার পার্টটা হচ্ছে x is equals to 0 এবং আপার পার্টটা কি হবে? x is equals to l। তাহলে এখন নরমালাইজেশন কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, নরমালাইজেশন কন্ডিশনটা কি হবে? তার মধ্যে ইন্ডিকেশন করতে হবে। ইন্ডিকেশনের লিমিটটা কোথা থেকে কোথায় পর্যন্ত হবে? 0 থেকে l পর্যন্ত হবে। 0 to l। লোয়ার লিমিট হচ্ছে 0 লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে l। এর মধ্যে কাকে আমরা ইন্ডিকেশন করব? ওয়েভ ফাংশন সাই কে। দেখো সাই n তার অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx is equals to 1। এটা হচ্ছে আমাদের নরমালাইজেশন কন্ডিশন পার্টিকেল ইন এ বক্সের জন্য ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এর। এখন আমরা সাইন এর যে এক্সপ্রেশন বের করেছি সেটা বসিয়ে দিই এখানে, a sin n pi x divided by l। তো এটাকে আমরা স্কয়ার করব, স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার n pi x divided by l dx is equals to 1। এখন দেখো এই a স্কয়ার ডিভাইডেড বাই 2 নিলাম, তার কারণ কি? শুধু sin স্কয়ার কে ইন্ডিকেশন করা যায় না, সাইন রেশিওর স্কয়ার, কোন রেশিওর স্কয়ারকে সরাসরি ইন্ডিকেশন করা যায় না। তাহলে কি করতে হয়? সেই স্কয়ারকে ভেঙে ফেলতে হয় ট্রাইগোনোমেট্রিক ফর্মুলার মাধ্যমে, সেটা ভাঙতে হয়। তো সাইন স্কয়ারকে আমরা কি করি? 2 sin স্কয়ার থিটা বানিয়ে ফেলি। তো এখানে আছে a স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা মানে n pi x ডিভাইডেড বাই l। এখানে আমরা a স্কয়ার ডিভাইডেড বাই 2 নিলাম, দ্যাট মিন্স আবার আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। সো a স্কয়ার ডিভাইডেড বাই 2 পার্ট কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর এখানে 2 sin স্কয়ার থিটা। বলো তো 2 sin স্কয়ার থিটা বা 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি জানা আছে তোমাদের? 2 sin স্কয়ার থিটা আকারে লিখি, 2 sin স্কয়ার থিটা। ত্রিকোণমিতিটা অবশ্যই শিখেছো এটা। বলো তো এর ফর্মুলা কি হবে? 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? জানো না, বাট এটা জানা উচিত তোমাদের। দেখো 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। ফর্মুলাটা কি? 1 মাইনাস cos 2 থিটা। 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি? 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আছে 2 sin স্কয়ার থিটার জায়গায় এই হচ্ছে পুরো পার্টটা, তো এটাকে আমরা থিটা চিন্তা করি। তাহলে দেখো 1 মাইনাস cos এই যে 2 ইনটু এটা লিখলাম মানে 2 থিটা। এই দেখো 2 ইনটু এই পার্টটা, দ্যাট মিন্স 2 থিটা। এখন আমরা এখানে দুইটা পার্ট হয়ে গেল, ভাগ করে ফেলি। 1 ইনটু dx সহ একটা পার্ট, তো এটাকে আলাদা করলাম, এই যে a স্কয়ার ডিভাইডেড বাই 2। 1 ইনটু dx মানে dx লিমিট হচ্ছে 0 থেকে l মাইনাস আবার a স্কয়ার ডিভাইডেড বাই 2 এই পার্টটা আরেকটা cos 2 n pi x ডিভাইডেড বাই l dx is equals to 1। এটা আরেকটা পার্ট। এখন তাহলে দেখো এখানে প্রথম পার্টের যে ইন্ডিকেশন,
dx, আমরা জানি dx কে ইন্ডিকেশন করলে x হয়, যে কোনো ক্ষুদ্র অংশ dx হচ্ছে স্মলেস্ট পার্ট, এটাকে যদি তুমি ইন্ডিকেশন করো এর রেজাল্ট কি, dx এর ইন্ডিকেশনের রেজাল্ট হচ্ছে x। তাহলে এই যে দেখো এখানে আমরা x পেলাম এবং লিমিট হচ্ছে 0 থেকে l এর মধ্যে, 0 থেকে l। এখন এখানে আমাদের লিমিট বসানোর নিয়ম কি, x এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাইতে হবে মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। দেখো এখানে আমরা x এর জায়গায় আপার লিমিট বসাইলাম l মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট 0, l মাইনাস 0। তাহলে এটা কি করলে কি হবে, a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু l, এই প্রথম পার্টটা আমরা পেলাম। সেকেন্ড পার্টে আমাদের কি করতে হবে, এখানে ইন্ডিকেশনের রুল অ্যাপ্লাই করতে হবে cos থিটা। তো cos থিটা কে ইন্ডিকেশন করলে কি হয়, sin থিটা হয়ে যায়, cos থিটা এর ইন্ডিকেশন sin থিটা। কিন্তু এখানে যেহেতু থিটা নাই সরাসরি, এখানে ডিফারেন্ট কিছু আছে, এল এর সাথে আরো পার্ট আছে, তো এখানে ওই যা পার্ট ওইটা দ্বারা আবার ডিভাইডেড করতে হবে। এই যে দেখো sin 2n পাই x ডিভাইডেড বাই l ডিভাইডেড বাই x বাদ দিয়ে, x তো x এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন হচ্ছে বা ইন্ডিকেশন হচ্ছে, x বাদ দিয়ে কি থাকে 2n পাই ইনটু l, এটা দ্বারা ডিভাইডেড হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ডিফারেন্স আছে ওই ডিফারেন্স পার্টটা দ্বারা ডিভাইডেড করতে হবে। এটা ইন্ডিকেশনারি রুলস বা ইন্ডিকেশনারি পার্ট। ইন্ডিকেশন আমাদের রুলসই হচ্ছে এটা, যে যদি এরকম থাকে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, তাহলে বা পাশে ফর্মুলা লিখি, জেনারেলি বুঝতে পারবা ফর্মুলা পার্টটা লিখলে। ফর্মুলাটা কি, cos ইন্ডিকেশন অফ cos সাপোজ n থিটা n nx, বা যদি আচ্ছা nx ই লিখি, nx dx। তাহলে এইটাকে ইন্ডিকেশন করলে কি হবে, cos থিটাকে তো ইন্ডিকেশন করলে আমরা জানি যে sin x, cos x কে ইন্ডিকেশন করলে sin x হয়ে যায়। তো এখানে দেখো হচ্ছে কি sin x নাই, শুধু আছে কি nx, তাহলে sin nx এটুকু হইলেই তো হয়ে যাওয়ার কথা, তা হচ্ছে না, ডিভাইডেড বাই আবার এই যে n যেহেতু ডিফারেন্স একটা পার্ট আছে x এর সাথে মাল্টিপ্লাই, ডিভাইডেড বাই হবে n, এবং এখানে আমাদের আবার লিমিট বসাইতে হবে যে লিমিটের মধ্যে আমার ইন্ডিকেশন হচ্ছে। সাপোজ যদি হয় 0 থেকে l এর মধ্যে, তাহলে এখানে আমার লিমিট বসাইতে হবে এই যে 0 থেকে l, পরে আমাদেরকে আবার বসিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিট, ফার্স্টে আপার লিমিট বসাবো, তার মানে হচ্ছে x এর জায়গায় l বসাবো, আর একটা লোয়ার লিমিট বসাবো, তার মানে x এর জায়গায় 0 বসাবো, sin 0 বসাইলে sin 0 এর মান 0 হয়ে যায়, সো সেকেন্ড পার্টটা 0 হবে। প্রথম পার্টে l বসাই, l বসাইলে কি থাকে, দেখো এখানে x এর জায়গায় হচ্ছে l, এই যে এখানে l এটাকে উল্টাই দিলাম, মানে মাল্টিপ্লাই করে দিলাম, l ডিভাইডেড বাই 2n পাই ইনটু sin 2n পাই। x এর জায়গায় যদি l বসাই, l ক্যান্সেল হয়ে, এই যে x এর জায়গায় দেখো আমি লাল করে দিচ্ছি, x এর জায়গায় যদি l উপরে x এর জায়গায় l বসাইলাম, তাহলে কি এই l এবং এই l ক্যান্সেল হয়ে কি থাকবে 2n পাই থাকবে, তার মানে পাইয়ের জোড় গুণিতক, পাইয়ের কি জোড় গুণিতক, পাইয়ের গুণিতক, n এর ভ্যালু 1 হইলে 2 পাই, 2 হইলে 4 পাই, 3 হইলে 6 পাই। তো পাইয়ের গুণিতক গুলো, সাইনের পাইয়ের গুণিতকের ভ্যালু সবসময় 0, তার মানে এখানেও 0 হলো -0, 0 -0, ওকে। তো 0 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2, 0 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স এই পার্টটা 0, আলটিমেটলি কি থাকে a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু l ইজ ইকুয়ালস টু 1, এই পুরো পার্টটা ভ্যানিশ হয়ে গেল, 0 হয়ে গেল, তাহলে থাকলো a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু l ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা সাইড চেঞ্জ করি, a স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই l, সো a ইজ ইকুয়ালস টু √2 বাই l। তাহলে দেখো এখানে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর আগেই তো বাউন্ডারি কন্ডিশনে কি পেয়েছিলাম, সেকেন্ড নরমালাইজেশন কনস্ট্যান্ট b পার্ট ইজ ইকুয়ালস টু 0। সেকেন্ড নরমালাইজেশন কনস্ট্যান্ট ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এর ক্ষেত্রে থাকে না, এটা ভ্যানিশ, মানে b ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট নরমালাইজেশন কনস্ট্যান্ট a, তার ভ্যালু কত, a ইজ ইকুয়ালস টু √2 ডিভাইডেড বাই l। খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রবলেম সলভ করতে কাজে লাগবে, ভাইভাতেও কাজে লাগবে। ভাইভাতে যদি আজ করি ফার্স্ট নরমালাইজেশন কনস্ট্যান্ট a এর এক্সপ্রেশন কি, দেন আনসার হবে a ইজ ইকুয়ালস টু √2 ডিভাইডেড বাই l। l কি, l কে বলা হয় বাউন্ডারি, মানে হচ্ছে পোটেনশিয়াল ওয়েল এর উইথ বলা হয়, কতটুক বেরিয়ারটা কতটা ওয়াইড, সেই ওয়াইডনেসটাই এখানে মূলত বলা হয়, যে এতটুক এল, এটা হচ্ছে এল, কারণ x 0 থেকে শুরু করে এল পর্যন্ত, তাহলে এর পুরুত্ব বা এর ইয়েটা যদি আমরা চিন্তা করি, যদি সিলিন্ডারিক্যাল হয় ব্যাস, যদি চিন্তা করি ব্যাসটা কত 0 থেকে এল পর্যন্ত মানে এল। তো আলটিমেটলি আমাদের ফার্স্ট নরমালাইজেশন কনস্ট্যান্ট a এর এক্সপ্রেশন a ইজ ইকুয়ালস টু √2 ডিভাইডেড বাই l। তো এই নরমালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু যদি আমরা বসিয়ে দেই a এর জায়গায় √2 বাই l, দেন আমাদের ওয়েভ ফাংশন sin
ইজ ইকুয়ালস টু √2 ডিভাইডেড বাই এল সাইন n পাই x ডিভাইডেড বাই এল। এই হচ্ছে আমাদের নরমালাইজেশন কনস্ট্যান্ট এর এক্সপ্রেশন সহ ওয়েভ ফাংশন। তো এই গেল আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে টোরে আমাদের ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা নরমালাইজেশন কনস্ট্যান্টের ভ্যালুটাও ফাইন্ড আউট করলাম। তো এখন আমরা হচ্ছে ওয়েভ ফাংশনের ডিফারেন্স গুলা দেখব, যে ওয়েভ ফাংশন ψ1 ψ2 ψ3 এই ওয়েভ ফাংশনকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, এবং প্রবাবিলিটি ডেনসিটিকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে দুইটার মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ডিফারেন্সটা কোথায় সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। গুরুত্বপূর্ণ, এখানে প্রথমে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করেছি বাম পাশ লেফট সাইডের যে ফার্স্ট ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয়েছে ওয়েভ ফাংশনকে, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন, ফার্স্ট এক্সাইটেড স্টেটের ওয়েভ ফাংশন, সেকেন্ড এক্সাইটেড স্টেটের ওয়েভ ফাংশন। তো গ্রাউন্ড স্টেটে যখন পার্টিকেল থাকবে, যদি পার্টিকেলটা গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে কি হবে, তার জন্য n = 1, n এর ভ্যালু হবে 1। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এবং গ্রাউন্ড স্টেটে যখন ওয়েভটা থাকে, পার্টিকেল থাকে, তখন সে কম এনার্জির মধ্যে থাকে। গ্রাউন্ড স্টেটের এনার্জির মান কত? এনার্জির মান কম। যখন কম এনার্জির মধ্যে থাকে তখন কিন্তু তার বড় ওয়েভলেন্থ তৈরি হয়, একটা বড় ওয়েভলেন্থ, অর্ধেক, একটা ওয়েভের অর্ধেক পার্ট এখানে তৈরি হলো, তার মানে ওয়েভলেন্থটা বড় হচ্ছে। এবং শুধু এই যে দেখো অর হাফ সাইকেল হচ্ছে কখন, ফার্স্ট গ্রাউন্ড স্টেটে ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটু বেশি এনার্জি, তাহলে এই বেশি এনার্জির মধ্যে ওয়েভলেন্থটা আর কিছুটা ছোট হয়ে গেল, আগে যত বড় ওয়েভলেন্থ ছিল তার অর্ধেক হয়ে গেল। তার মানে এখানে দেখো পজিটিভ হাফ সাইকেল এন্ড নেগেটিভ হাফ সাইকেল দুইটা পার্ট এখানে এক্সিস্ট করে। আর থার্ড, তার মানে হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেটে যখন আসবে n = 3, তখন দেখো আরো বেশি এনার্জির মধ্যে থাকলে তখন কিন্তু আস্তে আস্তে ওয়েভলেন্থ ছোট হয়ে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তো এনার্জি বেশি মানেই আমরা বুঝতে পারি কি ফ্রিকোয়েন্সি বেশি। কেন? কারণ আমরা জানি E = hf, তো এনার্জি বেশি, সবচেয়ে কম এনার্জি হচ্ছে গ্রাউন্ড স্টেটে, তারপরে এর থেকে একটু বেশি হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেটে, এর থেকে আরো বেশি সেকেন্ড এক্সাইটেড স্টেটে, আরো বেশি, এভাবে করে বাড়তেই থাকবে। এনার্জি বাড়া মানে ওয়েভলেন্থ ছোট হয়ে যাবে এবং ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। তো এগুলো হচ্ছে ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করলে এটা ψ1 ψ2 ψ3। এই ডায়াগ্রামগুলো কিসের জন্য ডায়াগ্রাম? এই ডায়াগ্রামগুলো হচ্ছে পার্টিকেল যদি গ্রাউন্ড স্টেটে থাকে তার জন্য ওয়েভ ফাংশনের রিপ্রেজেন্টেশন, ওয়েভ ফাংশনের গ্রাফটা এরকম হবে। পার্টিকেল যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকে তার জন্য গ্রাফটা এই ধরনের হবে। পার্টিকেল যদি থার্ড এক্সাইটেড স্টেটে থাকে তাহলে এরকম হবে, বা সেকেন্ড এক্সাইটেড স্টেটে থাকে তাহলে এরকম হবে। তো এইগুলাকে এখন প্রবাবিলিটি ডেনসিটির মাধ্যমে যদি দেখাই, প্রবাবিলিটি ডেনসিটি কি? প্রবাবিলিটি ডেনসিটি হচ্ছে ওয়েভ ফাংশন তার অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার। দেখো এটা যেহেতু অ্যাবসলিউট ভ্যালু তার হোল স্কয়ার, তার মানে এখানে কিন্তু কোনো নেগেটিভ বিষয় নাই। যখন কোনো জিনিস অ্যাবসলিউট ভ্যালু নেই তাহলে কি তার কোনো নেগেটিভ থাকে? মনে করো সাপোজ -2, বলো তো এর মান কত হবে? -2 অ্যাবসলিউট লিখলে এর মান কত? = কত বলতে পারো? অ্যাবসলিউট দিয়ে কি বোঝায়? পরম মান, অ্যাবসলিউট, দুই পাশে অ্যাবসলিউট দিয়ে এর মিনিং কি? এর মিনিং হচ্ছে এটার মান হচ্ছে 2, এর কোনো নেগেটিভ নাই, পরম মান বলা হয় এটাকে। এটা শুধু মান কি বোঝায়? মানকে বোঝায়। নেগেটিভ দিয়ে আসলে ডিরেকশনকে মেনশন করে, পজিটিভ না নেগেটিভ ডিরেকশন। কিন্তু যখন অ্যাবসলিউট নেওয়া হয় তার কিন্তু আর কোনো নেগেটিভ থাকে না, তারপরে আবার তার স্কয়ার করব, তার মানে আরো সেখানে নেগেটিভ থাকার কোনো সুযোগ নাই। তো এই যে দেখো প্রথমে ψ1 অ্যাবসলিউট ভ্যালু তার স্কয়ার, তার মানে এখানে এই রিপ্রেজেন্টেশনটা, এই যে এখানে যখন অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করলাম একটু এক্সপোনেনশিয়াল পার্টের মতো চলে আসলো। এখানে যেমন সোজা ছিল, দেখো এখানে কার্ভটা কিন্তু স্মুথ কার্ভ ছিল, আর এখানে কি একটু বাঁকানো কার্ভ হয়ে গেল, তার মানে কি এক্সপোনেনশিয়াল ফর্মে চলে আসছে। এই যে যেহেতু স্কয়ার থাকলে কি হয়? বাঁকানো হয়ে যায়, মানে এক্সপোনেনশিয়াল ফর্মে চলে আসে। সেটা বোঝানোর জন্য আমি এখানে মনে করো একটা আছে, এই সাপোজ এটা হলো x, এটা কি y = 4x এর গ্রাফ, 4x। তো y = 4x এর গ্রাফটা কেমন হবে? সরল রেখা। কিন্তু y = 4x² এর গ্রাফ এরকম সরল রেখা হবে না, তখন কি হবে? এরকম একটু বাঁকানো হবে, যেটা কি y = 4x² এর গ্রাফ, 4x²। তো যখন অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার হচ্ছে তখন দেখো গ্রাফটা কিছুটা বেঁকে গেল, একটু স্মুথনেস না হয়ে একটু বাঁকানো হলো। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে ψ অ্যাবসলিউট ভ্যালু তার সেকেন্ড। এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, ψ2 তে প্রথমে উপরের দিকে একটা পজিটিভ পার্ট ছিল আর নিচে একটা নেগেটিভ পার্ট ছিল, বাট যখন অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার করেছি তখন দুইটাই পজিটিভ, কোনো নেগেটিভ নাই। নেগেটিভ থাকবে না কারণ এটা যেহেতু অ্যাবসলিউট ভ্যালু তার স্কয়ার,
দুইটা হাফ সাইকেলই বা দুইটা ওই যে ওয়েভের দুইটা পার্টি একই দিকে চলে আসছে প্লাস পার্টে। তো এখানে আমাদের যখন ψ3 অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার নিব তখন তিনটা পার্টি পজিটিভ দিকে। এই ফার্স্ট পার্ট, ফার্স্ট অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এই অংশ তিনটাই দেখো পজিটিভ দিকে। তো এই হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়েভ ফাংশন এন্ড প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে পার্টিকেল বক্সে যদি থাকে, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে থাকে, তাহলে তার জন্য আমাদের যে ওয়েভ ফাংশনের রিপ্রেজেন্টেশন সেটা কেমন হবে এবং প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্টেশন সেটা কেমন হবে, এটা দুইটা ডায়াগ্রামের মাধ্যমে তাদেরকে এক্সপ্রেস করা হয়েছে এবং তাদের ডিফারেন্সটা আইডেন্টিফাই করা হয়েছে অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার এবং ওয়েভ ফাংশন এদের মধ্যে। ওকে, সো এরপরে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করব। প্রবলেম সলভ করার আগে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। সবাই অ্যালার্ট হও, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব এখনই। রেসপন্স প্লিজ। তমালিকা মজুমদার, তমালিকা মজুমদার, তমালিকা মজুমদার অ্যাবসেন্ট। পরবর্তীতে যদি কেউ বলো যে প্রেজেন্ট ছিলাম, নট উইল বি, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। ওকে, তানবিন রহমান নিলয়, তানবিন রহমান নিলয়, তানবিন রহমান নিলয় অ্যাবসেন্ট। দেন এমডি মাইদুল ইসলাম, মাইদুল ইসলাম অ্যাবসেন্ট। এস এম শাকিল আহমেদ রাব্বি, প্রেজেন্ট স্যার। ওকে ডান। শিলামণি সাহা, প্রেজেন্ট স্যার। ওকে ডান। সীমান্ত সাহা, স্যার ওর মাইক প্রবলেম স্যার। তো সীমান্ত মাইকে একটু প্রবলেম স্যার, ও ক্লাসে আসছে। আচ্ছা ওকে। সাজ্জাম হুসাইন শাফাত, সাজ্জাম হুসাইন শাফাত, সীমান্ত সারটা দেওয়া হয়েছে। সাজ্জাম হুসাইন শাফাত, সাজ্জাম হুসাইন অ্যাবসেন্ট। ওয়াহিদুল ইসলাম, Yes, sir. ওকে ডান। আব্দুল হামিদ, Yes, sir. ওকে ডান। নাসিফ আন্নান, Present, sir. Yes, sir. ওকে ডান। রাজিদ পালিত, Yes, sir. রাজিদ পালিত, Yes, ওকে sir. ডান। ডান। এমডি শাকিলুর রহমান, Yes, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত, প্রেজেন্ট স্যার। ওকে ডান। রায়হান পারভেজ, রায়হান পারভেজ, Present, sir. ওকে ডান। এমডি ইন্তেশার ইশরাক, Present, sir. ওকে ডান। জুনায়েদ আলম আলভি, Present, sir. ওকে ডান। নাজমুস সাকিব নিহাল, Yes, sir. ওকে ডান। অন্তু দাস, Yes, sir. ওকে ডান। শাহিদ আফ্রিদি অ্যাবসেন্ট। মুকিত অ্যাবসেন্ট। স্যার সাজ্জাম হোসেন সাফাত স্যার। সাজ্জাম হোসেন শাফাত, জি স্যার, মাইক অন হচ্ছিল না স্যার। আমি ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা ওকে। নেক্সট হচ্ছে আসিফ জামান, Yes, sir. আসিফ Asif Jaman. জামান, Yes, sir. ওকে ডান। ফাতেমা জাহান লুবনা, ফাতেমা জাহান, Yes, sir. Yes, sir. ওকে ডান।
ডান। গৌরব দেব, গৌরব দেব, ওকে ডান। এমডি ফারহান জাভেদ, Present, sir. Yes, sir. ওকে ডান। এমডি আব্দুল্লাহ আল মুকিত, আব্দুল্লাহ আল মুকিত, অ্যাবসেন্ট। সাদি মোহাম্মদ সিফাত, Present, sir. ওকে ডান। আব্দুল্লাহ আল মুকিত, ওকে ডান। তানভীর হাসান ভুইয়া, তানভীরুল হাসান ভুইয়া, Yes, sir. ওকে ডান। শেখ তানভীর আলম, শেখ তানভীর আলম, অ্যাবসেন্ট। দারুইশুল ইসলাম, Present, sir. ওকে ডান। ফাহিম জামান, ফাহিম জামান, Yes, sir. ওকে ডান। শেখ এমডি আবরার ফয়সাল, Yes, sir. ওকে ডান। এমডি একরামুল হক, Yes, sir. ওকে ডান। শেখ তহিদুল ইসলাম, Present, sir. ওকে ডান। রাজিয়া সুলতানা, Present, sir. রাজিয়া সুলতানা, ওকে ডান। কাজী তহিদুল ইসলাম সম্রাট, Yes, sir. ওকে ডান। ইস্তিয়াক মাহমুদ রুদ্র, Yes, sir. ওকে ডান। এহসানুল হক, Present, please. ওকে ডান। মীর ইফতেখারুল, Yes, sir. okay done. Anyone else? No. Okay, তো আমরা কন্টিনিউ করব। আচ্ছা, আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যে আলোচনা করলাম, আমরা হচ্ছে পার্টিকেল ইন আ বক্সের জন্য আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট এ এর ভ্যালু ফাইন্ড আউট করলাম এবং দেখলাম এ ইজ ইকুয়ালস টু হচ্ছে √2 ডিভাইডেড বাই এল। এখন তোমাদের মাথায় আসতে পারে এল কি, এলটা কি? এল হচ্ছে ওয়াইড। কিসের ওয়াইড? যে বেরিয়ার, বেরিয়ার মানে এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত দূরত্বটা কতটুকু, সেইটাকে আমরা বেরিয়ার ওয়াইড বলি বা বেরিয়ার উইথ বলি। ওকে, সো এই বেরিয়ার উইথটা হচ্ছে এল। তো এল এর মাধ্যমে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট এ ফাইন্ড আউট করতে পারি। এবং কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? আমার ইকুয়েশন হচ্ছে a = √2 ডিভাইডেড বাই এল, √2 ডিভাইডেড বাই এল। তো এখন আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো ফার্স্ট যে প্রবলেম এই রিলেটেড, আমাদের ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল রিলেটেড ফার্স্ট প্রবলেম। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ পার্টিকেল ট্র্যাপড ইন এ বক্স এল ওয়াইড, এই দেখো ওয়াইডটা হচ্ছে এল, তার মানে কি এটা 0 থেকে শুরু করে এল পর্যন্ত। ওয়াইড এল মানে কি শুরু হয়েছে x = 0 থেকে এবং শেষ হচ্ছে x = l এ, ক্যান বি ফাউন্ড বিটুইন 0.45 l অ্যান্ড 0.55 l। আমাকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে বলেছে। দেখো এন্ট্রি লিমিটের মধ্যে কিন্তু প্রবাবিলিটি হয় না। প্রবাবিলিটি কি হয়? এর মধ্যে একটা সার্টেন নির্দিষ্ট একটা লিমিট দেওয়া থাকে, সেই লিমিটের মধ্যে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হয় এবং সেই লিমিটটা আমাকে এই জায়গায় বলে দিয়েছে যে 0.45 l এবং 0.55 l এর মধ্যে প্রবাবিলিটি কত। তাহলে আমাদের প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে কার জন্য? ফর দ্য গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফর দ্য গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে বলো গ্রাউন্ড স্টেটের জন্য আমরা কি শিখেছি? যে আমাদের এন এর ভ্যালু কত হবে গ্রাউন্ড স্টেটের জন্য? গ্রাউন্ড স্টেটের জন্য এন এর ভ্যালু কত? n = 1। ফার্স্ট এক্সাইটেড এর জন্য n এর ভ্যালু n = 2। তো প্রথমে আমরা গ্রাউন্ড স্টেটের জন্য বের করি। ফর n = 1, n এর মান যখন 1 তখন আমরা প্রবাবিলিটির ক্যালকুলেশন করি। p1 দিলাম, p1 আমরা লিমিট বসাই, লোয়ার লিমিট আপার লিমিট sin অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি এর ইকুয়েশন। sin নিয়েছি কেন? কারণ যেহেতু পার্টিকেল ইন এ বক্সের জন্য sin এর অলরেডি এক্সপ্রেশন আমরা বের করেছি। sin হচ্ছে √2 ডিভাইডেড বাই l। এখানে a ছিল, a sin, এর জায়গায় a এর এক্সপ্রেশন বসিয়ে দিলাম। এর জায়গায় a এর এক্সপ্রেশন বসাচ্ছি, সেটা কি হচ্ছে √2 বাই l sin n/x ডিভাইডেড বাই l তার হোল স্কয়ার dx। ওকে, তো এটাকে স্কয়ার করে দেই। স্কয়ার করে দিলে দেখো এখানে
এই যে 2 ডিভাইডেড বাই এল হচ্ছে, তার মানে 2 ডিভাইডেড বাই এল, এটা রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে 2 ডিভাইডেড বাই এল, সেটাকে একবারে বাইরে নিয়ে আসলাম 2 ডিভাইডেড বাই এল। আর এখানে সাইন স্কয়ার থাকবে n পাই x ডিভাইডেড বাই এল। তো আমরা আগেও বলেছি যে সাইন স্কয়ার থাকলে সেটাকে ইন্ডিকেশন করা যায় না, এখানে 2 নিতে হবে, 2 সাইন স্কয়ার থিটা বানাতে হবে, তাহলে আমরা সেটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই যে দেখো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং 2 দ্বারা ডিভাইডেড করলাম, তাহলে এই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে থেকে যাচ্ছে 1 বাই এল। আর এখানে 2 সাইন স্কয়ার থিটাকে আমরা ফর্মুলা করে ফেললে ফর্মুলাটা কি হবে 1 মাইনাস cos 2 থিটা, cos 2 n পাই x ডিভাইডেড বাই এল। আর এর লিমিট হচ্ছে দেখো লোয়ার লিমিট 0.45 এল থেকে 0.55 এল, এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট। প্রবাবিলিটি আমাকে বলেছে যে এই লিমিটের মধ্যে প্রবাবিলিটি কত, এবং প্রবাবিলিটি সবসময় এই ধরনের একটা লিমিট থাকে, এন্ট্রি লিমিট হয় না। এরকম না কখনো যে 0 থেকে এল পর্যন্ত বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সেরকম না, একটা লিমিট থাকে x1 এবং x2 দুইটা নির্দিষ্ট লিমিট থাকে। তো সেই লিমিটটা আমাদের অলরেডি প্রবলেমে বলে দিয়েছে যে লোয়ার লিমিট হবে 0.45 এল থেকে আপার লিমিট হবে 0.55 এল, এর মধ্যে আমাকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে। সো এখানে আমরা দুইটা পার্ট করব। ফার্স্টে হচ্ছে dx কে ইন্ডিকেশন করলে আমরা জানি যে কি পাবো, x হয়ে যাবে, x এর লিমিট বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো x এর জায়গায় আমরা আপার লিমিট বসাচ্ছি 0.55 এল, মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি 0.45 এল, আর 1 বাই এল তো মাল্টিপ্লাই আকারেই থেকে যাচ্ছে, মাইনাস 1 বাই এল ইনটু এটাকে এখন ফর্মুলা করব cos থিটাকে, cos থিটার ইন্ডিকেশন করব। জানি যে cos থিটাকে ইন্ডিকেশন করলে sin থিটা, আর এখানে ডিফারেন্স আছে সেই পার্টটা ডিভাইডেড হয়ে যাচ্ছে 2n পাই ডিভাইডেড বাই এল দ্বারা ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখন এখানেও এসে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে। x এর জায়গায় আপার লিমিট একবার 0.55 এল এবং লোয়ার লিমিট হচ্ছে 0.45 এল। তো সেইগুলো বসায় সিম্পলিফাই করলে আমরা দেখো প্রবাবিলিটির ভ্যালু কি পাচ্ছি, প্রবাবিলিটির ভ্যালু হয়ে যাচ্ছে 0.198। জাস্ট ভ্যালুগুলো বসাবো, সাইনের এই যে 2 পাই ইনটু 0.55 ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, করে আমাদের রেজাল্ট কত আসবে, প্রবাবিলিটির ভ্যালু কত আসবে, প্রবাবিলিটির ভ্যালু 0.198, তার মানে 19.8% হচ্ছে গ্রাউন্ড স্টেটে এর জন্য প্রবাবিলিটির ভ্যালু। তার মানে ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে নাকি নাই তার সম্ভাবনা কত, তার সম্ভাবনা হচ্ছে 19.8%। এখন তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে এসে কি হবে, দেখো ফার্স্ট এক্সাইটেড স্টেটে আসলে এখানে শুধু এই যে 2 পাই, এটা আলটিমেটলি 4 পাই হয়ে যাবে। 4 পাই, এই যে তোমার n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু আমরা বসিয়েছিলাম 1, এখন কিন্তু আর 1 বসাইতে পারবো না, n এর ভ্যালু 1 বসাইতে পারবো না ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য, তখন n = 2 হবে। আর এই দেখো 2 ইনটু 2, n এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 ইনটু 2, তার মানে হচ্ছে 4। এই যে দেখো sin 4 পাই ইনটু 0.55 মাইনাস sin 4 পাই ইনটু 0.55। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের পার্সেন্টে প্রবাবিলিটি কত, 0.0065, তার মানে 0.065%। 100 দিয়ে গুণ করব, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.065, তাহলে আমাদের প্রবাবিলিটি n = 2 এর জন্য এই প্রবাবিলিটি পেয়ে গেলাম। তো এইভাবেই বেসিক্যালি আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে পারি যে গ্রাউন্ড স্টেটে আছে নাকি নাকি হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাইটেড স্টেটে আছে। তো এই দুইটা প্রবাবিলিটির ভ্যালু থেকে তোমাদের কি মনে হয় বলো তো, কোন স্টেটে থাকার সম্ভাবনা আছে বেশি, ইলেকট্রনটা কোন স্টেটে থাকার সম্ভাবনা বেশি? ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের মধ্যে এই যে ইলেকট্রনের ক্যালকুলেশনটা করলাম, এই ইলেকট্রন দেখে আমরা কি মন্তব্য করতে পারি যে ইলেকট্রনটা কোথায় থাকার সম্ভাবনা বেশি, সেটা কি গ্রাউন্ড স্টেটে থাকার সম্ভাবনা বেশি নাকি ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকার সম্ভাবনা বেশি? কি বলতে পারবা? স্যার ইনফাইনাইট স্যার, সরি কি বললো, আবার বলো। এখানে প্রবাবিলিটির দুইটা ভ্যালু ক্যালকুলেট করেছি, একটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে, তার জন্য প্রবাবিলিটির ভ্যালু কত আসছে সেটা 19.8%, আর একটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট এক্সাইটেড স্টেটে n = 2, মানে কি ফার্স্ট এক্সাইটেড স্টেটে। তো এইখানে আমার পাওয়ার প্রবাবিলিটি মাত্র 0.065%, আর এটা আসছে কত 19.8%। তো এই দুইটার প্রবাবিলিটি ভ্যালু থেকে তোমাদের যদি মন্তব্য করতে বলা হয় যে তোমার ওপিনিয়ন কি, ইলেকট্রন কোথায় থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি, তাহলে তুমি তোমার আনসার কি হবে? স্যার গ্রাউন্ড স্টেটে থাকা। তো সেটাই আমি জানতে চাচ্ছি যে আসলে প্রবাবিলিটির ভ্যালু দেখো অনেক কম, তার মানে ফার্স্ট এক্সাইটেড থাকা সম্ভাবনা একেবারেই কম,
তাহলে থাকার সম্ভাবনা বেশি কোথায়? গ্রাউন্ড স্টেটে থাকার সম্ভাবনা বেশি। তাহলে এইভাবে কিন্তু করে আমরা ক্যালকুলেশন করে একটা প্রেডিকশন করতে পারি যে ইলেকট্রনকে আসলে কোথায় পাওয়া যাওয়া পসিবিলিটি আমাদের বেশি থাকবে। তো এইভাবে প্রবাবিলিটি ক্যালকুলেশন করলেই সেটা আমি আইডিয়া করতে পারি বা সেই আইডিয়ার উপরে বেস করে ক্যালকুলেশন আরো আগাইতে পারি। তো এই ছিল মূলত আজকে আমাদের লেকচার পার্টিকেল ইন এ বক্স নিয়ে। টোটালটাই ছিল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের উপরে আমাদের আলোচনা। প্রথম পার্টিকেল ইন এ বক্সের প্রথম পার্ট সেটা কি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। সো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের আমরা ওয়েভ ফাংশনের ইকুয়েশন, দেন বাউন্ডারি কন্ডিশন, দেন এনার্জি ইকুয়েশন, দেন হচ্ছে আমাদের নর্মালাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের নর্মালাইজেশন কনস্ট্যান্ট এ এর এক্সপ্রেশন ফাইন্ড আউট করা, দেন হচ্ছে তার প্রবাবিলিটি ডেনসিটি এবং ওয়েভ ফাংশনের কম্প্যারিজন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কম্প্যারিজন, দেন আমরা একটা প্রবলেম সলভ করলাম। তো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের আলোচনা এবং আজকের আমাদের টপিক। কারো কোনো ডাউট বা যদি কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে আমাকে কোশ্চেন করতে পারো। এখন এই টপিকটা তোমাদের ফার্স্ট কুইজে থাকবে না, বাট এটা আমাদের সেকেন্ড কুইজের অংশ। নেক্সট ক্লাসে আমরা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল আজকে পড়লাম, নেক্সট ক্লাসে আমরা ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল নিয়ে পড়াশোনা করব। ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের বাউন্ডারি কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং তার ওয়েভ ইকুয়েশন কি হয়, সেখানে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট কি ভ্যালু কত, এই ক্যালকুলেশনগুলো আমরা করব। নেক্সট ক্লাসে হচ্ছে ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এর জন্য এবং ট্রানজিশন প্রবাবিলিটি, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের ট্রানজিশন প্রবাবিলিটি বা এটা হচ্ছে টানেলিং ইফেক্ট। হোয়াট ইজ টানেলিং ইফেক্ট, একটা পার্টিকেল টানেল করার সম্ভাবনা কি বা টানেলিং হলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে। তোমাদের কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। এই শীটটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি আগেই তোমাদের ক্লাসে, সবাই কি পেয়েছো? এটা আমি পিডিএফ আকারে আপলোড জি করে স্যার। দিয়েছি জি এবং স্যার। পিডিএফটা সুন্দর করে সাইজ করে দিয়েছি। সরি, কিছু বলছো আমি শুনতে পারি নাই, আবার বলো। আর টপিকটা স্যার পড়ার পরে বোঝা যাবে স্যার কিছু বাকি আছে কিনা স্যার, দেন আপনাকে কোশ্চেন হ্যাঁ, এটা অবশ্যই আজকে পড়বা। এটা যদি কোনো অংশ বাদ থাকে সেটা কোশ্চেন আজ করবা। আমি এই যে দেখো, আমি তোমাদের স্ক্রিন শেয়ার অবস্থায় যেটা আপলোড করেছি এটা সুন্দর করে সাইজ করে দিয়েছি। এই যে এখানে কিন্তু পিডিএফটা এখন একদম জুম করে লাগবে না, একদম সুন্দর করে সাইজ করে দিয়েছি। সেন্টারে দিয়েছি এবং একটা কনভেনিয়েন্ট সাইজ দিয়েছি যাতে করে ক্লিয়ার বোঝা যায়। ওকে, এটা পিডিএফ এ তোমরা চাইলেও করে নিতে পারো, জাস্ট সেন্টার করে দিলেই হবে, বা জুম ফিট হচ্ছে 50% করলে এরকম সুন্দর হয়ে যায়। একদম এভাবে করে প্রিন্ট করলেও ওদের ক্লিয়ার প্রিন্টটা পাবা। সো এইভাবে করে দিয়েছি আমি। অন্যগুলাও লেকচারগুলো আমি পরবর্তীগুলো এভাবে দিয়ে দিব, সাইজ করে দিব যাতে করে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার সহজ হয়। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। এনি ডাউট অর এনি কোশ্চেন? ওকে, কোনো কোশ্চেন নাই? স্যার নো স্যার। তাহলে তোমরা এখন কুইজ 1 এর প্রিপারেশন নেওয়া শুরু করো। মেইন কাজ হচ্ছে ফাইনাল টার্মের ফার্স্ট কুইজ 4টা ভালো করে পড়াশোনা করো। স্যাটারডেতে তোমাদের মেকআপ ক্লাসে রিভিউ করব, ওখানে যার যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেমগুলো ওই তখনই সলভ করে দিব। আর এখন যদি কারো কোশ্চেন থাকে তারা থাকো, আর বাকিরা চাইলে, কোশ্চেন না থাকলে চাইলে তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।